নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ণয় আর দুর্নীতি আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে এসআইআর নিয়ে কিন্তু উত্তাল বঙ্গ রাজনীতি। এসআইআর আপনারা প্রত্যেকে জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, নির্বাচন কমিশন এসআইআর বিহারে করেছে। 50 লক্ষের ওপর ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আজকেই দাবি করেছেন, কিছুক্ষণ আগে তিনি বলেছেন, বাংলায় 1 কোটির ওপর রোহিঙ্গাদের নাম, অর্থাৎ যারা অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ যাবে। এই নিয়ে কিন্তু তোলপাড়। তাহলে যদি সেটা হয়ে থাকে, কিংবা যদি বঙ্গে অর্থাৎ বাংলায় যদি চালু হয়, এই এসআইআর যদি হয়, তাহলে কি হতে যাচ্ছে? এবং খুব ইন্টারেস্টিংলি, বামেদের এখানে কি রোল থাকবে? বামেরা তো কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে যাচ্ছে, গিয়েও কিন্তু সেই 0-0-0। মুখ্যমন্ত্রী বলছেন মহাশূন্য। এবার 21শে জুলাই থেকে বাঙালি আবেগের সঙ্গে তিনি এও বলেছেন, বামেদের এবং কংগ্রেসকে নাম দিয়েছেন তো রাম বাম শাম, তার আগে বলেছেন গদাই মাধাই জগাই, কোনটা যেটা ভালো লাগে। এই নিয়ে আজকে আমাদের জমজমাট পর্ব। আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো। আজকে আমাদের অতিথি যিনি আছেন, আমার বাদিকে বসে আছেন, অধ্যাপক, বাম নেতা, আপনাদের খুব পরিচিত পার্থ প্রতিম বিশ্বাস। পার্থদা, আপনি প্রথমবার ট্রাইব টিভি স্টুডিও এসেছেন এবং আপনাকে নীতি নির্ণয় আর দুর্নীতিতে এবং ট্রাইব টিভি স্টুডিওতে স্বাগত। পার্থদা, আমি প্রথমেই যেটা বললাম, এই যে 1 কোটির ওপর বিরোধী দল নেতা বলছেন যে অবৈধ অনুপ্রবেশকারীর নাম এসআইআর যদি হয় বাদ যাবে, আপনাদের কি রোল? দেখুন, প্রথমত ভারতবর্ষে যারা এই মুহূর্তে শাসন করছেন তারা কাকে অনুপ্রবেশকারী বলছেন আর কাকে নাগরিক বলছেন, এই ডেফিনেশনটা প্রথম ক্লিয়ার হওয়া দরকার। ফলে এটা তো আর কী বলবো, শাসকের ইচ্ছেই হচ্ছে যে কেউ অনুপ্রবেশকারী হয়ে যাবেন না, কিন্তু আনফর্চুনেটলি যেভাবে আমাদের গোটা দেশের বিশেষত ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে হচ্ছে যে মানুষকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হচ্ছে, মূলত বাংলাভাষী মানুষকে, তাতে কিন্তু আমি বলছি যে একটা সন্দেহ চারিদিকেই তৈরি হচ্ছে যে শেষমেশ এই যে অনুপ্রবেশকারী মানেই হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশি মানেই হচ্ছে যে মুসলমান, আর মুসলমান মানেই হচ্ছে যে আমাদের দেশের পক্ষে সবচেয়ে বিপজ্জনক এলিমেন্ট। অতএব সব হিন্দুরা এক হও যাতে ভারতবর্ষ এগোতে পারে। এই ঢঙে যদি কখনো অনুপ্রবেশকারী বাছাইয়ের চেষ্টা হয়, আমি বলবো যে এটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী। 1। 2 নম্বর হচ্ছে যে বিহারেও যে কাণ্ডটা ঘটছে, ওখানে নির্বাচন কমিশন, যাদের মূল কাজ হচ্ছে টু এনশিওর যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ফর হুইচ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটার লিস্ট, সেটা করতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো ওরা ঠিক করছেন যে কে জেনুইন ভোটার এবং কে জেনুইন নয়, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আদালত ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, যে ধরুন এই মুহূর্তে ভোটার কার্ড, যে ভোটার কার্ডের ভিত্তিতে ভোট দিয়ে বিহারে সরকার গঠন হয়েছে, দেশে সরকার গঠন হয়েছে, সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, তা নির্বাচন কমিশন কাজ করছে। এবার নির্বাচন কমিশন বলছে যে এই যে ভোট কারা দেবে বা দেবে না, যাদের ভোটার কার্ড আছে তাদেরকে আমি মান্যতা প্রাথমিকভাবে দিচ্ছি না। এটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে, তাহলে যারা ভোট দিয়ে একটা সরকার তৈরি করছে তারা প্রথমেই হচ্ছে সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছে যে তারা ভোটার কি ভোটার না। এই অ্যাপ্রোচটা খুব খারাপ। 2, এমন কন্ট্রাডিক্টরি কথা বলছে যে ধরে নিন আধার কার্ড হচ্ছে মান্যতা দিচ্ছেন না তারা, বা রেশন কার্ডকেও দিচ্ছেন না, অথচ ডিস্ট্রিক্ট লেভেলের রেভিনিউ অফিসার যিনি সার্টিফাই করছেন যে কোনো একজন মানুষ নাগরিক কি নাগরিক না, তার কাছে গিয়ে বলছে আপনার আধার আছে, আধারটা জুড়ে দিন তো। তাহলে আধারটার ফটোকপি জুড়ে দিচ্ছে, তারপরে সেই অফিসার সার্টিফাই করে দিচ্ছে যে তিনি নাগরিক। কিন্তু এখানে আমার প্রশ্ন আছে, এই যে আধার নিয়ে আপনি বললেন, এখানে তো আধার বানানো যায় পয়সা। এবার বলছি, এইবার এই বিপদটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিহার সকলের ক্ষেত্রেই রয়েছে। বেশ মুশকিল হচ্ছে যে অনুপ্রবেশ তো দেশে এমনি পাখির মতো উড়ে অনুপ্রবেশকারীরা ঢোকে না, তারা হচ্ছে যে একটা বর্ডার পেরিয়ে ঢোকে। সেখানে বিএসএফ এর ডেফিনিট কিছু রোল আছে। ফলে কেন্দ্রের, আমি বলছি যে মন্ত্রক, বিদেশ মন্ত্রক, কেন্দ্রের সরকারের একটা ভূমিকা আছে। আবার সেই অনুপ্রবেশকারীরা ঢুকে, তারা তো সীমান্তে দাঁড়িয়ে নেই প্যারেড করার জন্য, তারা দেশের মধ্যে ঢুকে পড়ছে, রাজ্যে রাজ্যে যাচ্ছে। ফলে রাজ্য সরকারগুলোরও সেখানে একটা ভূমিকা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষায়। আনফর্চুনেটলি আমাদের রাজ্যে এই তরজাটা যেটা হচ্ছে যে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার উভয়ই ব্যর্থ হচ্ছেন অনুপ্রবেশ রুখতে, আর দুপক্ষই চিৎকার করে চলেছেন যে অনুপ্রবেশকারীরা হচ্ছে যে কত বড় ক্ষতিকারক দেশের ইকোনমির জন্য। আর হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস এ রাজ্যে তারা হচ্ছে চিৎকার করে চলেছেন যে আসলে এই ওপার থেকে যারা আসছেন তাদের অনেককে বাঙালি বলে, আমরা বাঙালি সবাই একসাথে থাকতে চাই। বাঙালিদের মধ্যেও সেই ভাগটা প্রয়োজন যে সত্যি সত্যি যারা নাগরিক, যারা হিন্দু হন বা মুসলমান হোক,
তার ভিত্তিতে কখনো নাগরিকত্ব ঠিক হবে না। নাগরিকত্ব ঠিক হবে দেশের আইনের ভিত্তিতে, কিন্তু দেশের সেই আইনটাকেই যদি বেন্ড করতে চান সরকার, বা দেশের সেই আইনটাকে যদি অমান্য করতে চায় রাজ্যের সরকার ছলে বলে কৌশলে, তাহলে তখন বিপদ বাড়ে। এবং আপনি যেটা বললেন যথার্থ, আমাদের রাজ্যে ওপার থেকেই হোক বা দেশের মধ্যের লোকই হোক, তারা এসে পাসপোর্ট, আমি বলছি আধার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত কিছু জাল করে ফেলছে এবং কার্যত সেটা একটা ছোটোখাটো ইন্ডাস্ট্রির চেহারা নিচ্ছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে। এখন সেটা তো আমাদের রাজ্য সরকার বা রাজ্যের পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে হচ্ছে না, ইনফ্যাক্ট দিবালোকে হচ্ছে, প্রত্যেক দিন ধরা পড়ছে কিছু না কিছু লোক। ফলে এই সন্দেহ ওটা তো স্বাভাবিক যে রাজ্যে যত মানুষ ঘুরপাক খাচ্ছে তারা সত্যি সত্যি নাগরিক কিনা, ফলে সত্যি সত্যি তারা ভেজাল কার্ড করছে কিনা। ফলে এটা সরকারের যে কাজ করতে ব্যর্থ হচ্ছে তৃণমূল সরকার, কেন্দ্রের সরকারও হচ্ছে যে তারা বর্ডার ইনফিল্ট্রেশন ঢুকতে ব্যর্থ হচ্ছে, আর তরজা জমিয়ে দিচ্ছে এখানটায় দাঁড়িয়ে কে অনুপ্রবেশকারী নয়, ব্লেম গেম চলছে। এবং শুভেন্দু অধিকারী আজকে যে বলেছেন এসআইআর বিহারের পর যদি পশ্চিমবঙ্গে হয় 1 কোটি প্লাস বলছে বাদ যাবে, এসআইআর হওয়া দরকার, এটা দেশের নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন করবে। কিন্তু কমিশনের ইন্টেনশন নিয়েও তো প্রশ্ন উঠছে যে বিহারের ইলেকশন 3 মাস আগে 50 লক্ষ নাম তারা হচ্ছে জল এবং দুধ বাদ দিয়ে ফেললেন। এত দ্রুততায় এতটাই সক্ষম যদি হন, তারা এরকম এসআইআর এর আগের সম্প্রতি মহারাষ্ট্রের ইলেকশনে হয়নি কেন? সেখানে তো ভোটার লিস্ট নিয়ে প্রশ্ন উঠেছিল। আপনি যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় তাহলে অ্যাডিকুয়েটলি আগে শুরু করুক সে কাজ। কিন্তু আবারও বলছি, বিহার দেখিয়ে পশ্চিমবঙ্গ মডেল করে লাভ নেই, কারণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এবং বিহারে যে সরকার চলছে, আমি বলছি যে দুটো রাজনৈতিক দলের, পশ্চিমবঙ্গ পোরাস বর্ডারওয়ালা একটা রাজ্য। ফলে পশ্চিমবঙ্গে আবারও বলছি যে সাম্প্রদায়িক রাজনীতির মেরুকরণের যে তাসটা বিজেপি খেলতে চাইছে, ওই অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটার মানেই বাংলাদেশি এবং মুসলমান, সেই খেলাটা কোথাও বন্ধ হওয়া দরকার। কারণ একটা ইলেকশন যখন হবে, মানুষের জীবন যুদ্ধের লড়াই, সেগুলোই হচ্ছে ইলেকশনে ইস্যু হবে। বারবার খালি ঘুষপেটিয়া ইলেকশন আসলেই দিল্লির আশা নেতারা বলবেন, আর আমার এখানকার যারা নেত্রী আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন বলতে শুরু করবেন বাংলা তার নিজের মেয়েকে চায়। ফলে এই যে বাংলা তার নিজের মেয়েকে চায়, মানে বাংলা তো পেয়েছে গত 5 বছর, কেন 15 বছর হতে চললো, তারপরে দাঁড়িয়ে বাংলা কি পেল এটা তো জানতে হবে। বাংলার মানুষ এখানেই পার্থদা আমার পরের প্রশ্ন থাকবে, এই যে বলছেন বাংলা নিজের মেয়েকে চায়, আমরা জানি এই ন্যারেটিভে কিন্তু আগেরবার ভোট হয়েছে 15 বছর, নিশ্চয়ই কি পেল পার্থদা বাংলা 15 বছরে? কয়েকটা প্রকল্প নো ডাউট অ্যাপ্রিসিয়েটেড, কিন্তু এটা বাদ দিয়ে তো দুর্নীতির থিসিস পার্থদা। একেবারে তাই। প্রথমত যে বাংলার যেটা সবচেয়ে খারাপ জায়গা তৈরি হয়ে গেল, যে এই যে রাজ্যে রাজ্যে বাঙালি কাজ করতে যাচ্ছে, নিশ্চয়ই যাক, কিন্তু আমার রাজ্যে শিল্প নেই, আমার রাজ্যের পরিষেবা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। এ রাজ্যে মানুষের মজুরি কম, ফলে মানুষ তামিলনাড়ুতে কাজ করতে যাচ্ছে, মহারাষ্ট্রে যাচ্ছে, গুজরাটে যাচ্ছে, এমনকি কাশ্মীরের আপেল বাগানে পর্যন্ত যাচ্ছে। এবার এই কথাটা, এই যে 15 বছর রাজ্য শাসন করার মধ্যে দিয়ে একটা রাজ্যকে যদি মরুভূমি যে করে দিয়ে থাকে, একটা শিল্প নেই, মুখ্যমন্ত্রী কথায় কথায় 50 রকমের উদ্বোধন করেন বিভিন্ন জিনিস। বেঙ্গল সামিট হয় তো, এখানে দেশ বিদেশের কত প্রতিনিধিরা আসে, তাদের ইনভেস্টমেন্ট দেখানো হয়। হ্যাঁ, এবং আমি বলছি যে সেটাই তো সবচেয়ে বড় বিড়ম্বনা, যে ক্যালেন্ডারের এত বড় ছবি হয়, বড় বড় ভিশন হয়, বড় বড় মিশনের কথা ঘোষিত হয়, কিন্তু প্রতিশ্রুতি যারা দিয়ে যাচ্ছে, যদি কেউ 100 টাকার প্রতিশ্রুতি দেয়, এই রাজ্যে 2 টাকার বেশি বিনিয়োগ কখনো হয়নি। এটা কেন বলছেন? হয়নি এই কারণের জন্য বলছি যে একটা কলকারখানা আপনি দেখাতে পারবেন না যেটা মুখ্যমন্ত্রী গত 15 বছরে উদ্বোধন করেছেন, যাতে 1,500,000 লোক চাকরি করে, একটা নেই। ফলে আমি বললাম সেটা যদি হতো, আপনি রাজ্য ছেড়ে চলে যাচ্ছে বড় বড় কোম্পানি যেগুলো এসেছিল, আপনি সেই জিন্দাল নাকের বদলে নরুন হওয়ার কথা ছিল, স্টিল হয়ে গেল সিমেন্ট, আপনি টাটা রাজ্য ছেড়ে চলে গেছে। ফলে আপনি যদি দেখেন পরপর যতগুলো শিল্প বামফ্রন্টের সময়, বিশেষত বুদ্ধবাবুর সময়, সেই সময় আসার কথা ছিল, সেই শিল্পগুলো তাড়িয়ে দেওয়ার যে ব্যবস্থা তখন করেছিল আত্মঘাতী ঢঙে, একটা পলিটিক্যাল মুভ করতে করতে জায়গায় জায়গায় হচ্ছে জমি আন্দোলনের নাম করে জমি জট ব্যবহার করে, ফলে তারা সরকারে আসার পর তারা আর সেই জট থেকে নিজেরাও বেরোতে পারেনি। ফলে এখন রাস্তা প্রসারণ থেকে শুরু করে শিল্পায়ন সব মার খাচ্ছে। এবং এই কারণে আমি বলছি যে পরিযায়ী শ্রমিক বাড়বে, কারণ এই রাজ্যের হতভাগা ছেলেমেয়েরা যারা হচ্ছে যে কষ্ট করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন করছে, যদি কাজ না থাকে, পেটের দায়, প্রাণের দায় বাঁচার জন্য অন্যত্র দৌড়াচ্ছেন। আর দেশ যদি সেভাবে চলে যে অন্য জায়গায় কাজ করতে গেলে বাঙালিরা ধাওয়া খাবে যে বাংলাদেশি বলে, এর চেয়ে বড় বিড়ম্বনা কারোর হয় না। এবং এই বিড়ম্বনার দায় উভয় পক্ষেরই, যে এই রাজ্যটাকে যারা শ্মশান করছেন সে তৃণমূল কংগ্রেস, এবং পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়ে যখন আক্রান্ত হচ্ছেন ডবল ইঞ্জিন রাজ্যে, সেই রাজ্যের সরকার, সেই রাজ্যের দর্শন, তাদের কি বলবো, চিন্তা ভাবনা, তাদের আগ্রাসী মনোভাবই সবকিছু। তাহলে পার্থদা আপনাকে একটু টাফ কোয়েশ্চেন করি, তাহলে এই যে এসআইআর যদি বাংলা হয়,
ক্ষতিকার? দেখুন, ভোটার লিস্টে যেমন আমরা বলেছিলাম যে 26,000 ছেলেমেয়ের যখন চাকরি যায়, জল দুধ বা কাকড় চাল আলাদা হওয়া দরকার, যোগ্য অযোগ্য। যোগ্য অযোগ্য একদম। ভোটারদের ক্ষেত্রেও তাই, চাল এবং কাকড় আলাদা হওয়া দরকার। বামপন্থীরা বারবার বলে আসছে, এটা শুধু এই এসআইআর বলে না, প্রতিটি নির্বাচনের আগে বিভিন্ন পাড়ায় এই যে ডেড ভোটার, লেফট ভোটার, যারা হচ্ছে যে মৃত, চলে গেছে, নেই, থাকে না, এরকম অজস্র নাম, হাজার হাজার নাম এরকম বড় বড় ফাইল করে ইলেকশন অফিসে দিয়ে আসা হচ্ছে, ইলেকশন কমিশনের অফিসে, কোনো অ্যাকশন হচ্ছে না। তাহলে আমি বলছি এই যে ইনঅ্যাকশনটা এতদিন ধরে, সেটা কার স্বার্থে চলেছে? নির্বাচন কমিশন তো একটা স্বশাসিত সংস্থা, একটা কেন্দ্রীয় স্বশাসিত সংস্থা, ফলে রাজ্যে তাদের অফিস আছে, সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে বামেরা, কংগ্রেস, তারা হচ্ছে যে গিয়ে ঝুড়ি ঝুড়ি অভিযোগ জমা দিচ্ছে, অথচ কোনো অ্যাকশন হচ্ছে না। সেই ভুয়ো ভোটার লিস্ট, সেই ত্রুটিযুক্ত ভোটার লিস্ট, সেখানে সব আছে, ভূত প্রেত, চাল কাকড় সব মিলিয়ে যদি বলেন যে শেষমেশ সেই রকম একটা, এরা কি তৃণমূলের মেশিনারি বলছেন আপনি? আবার কি যে তৃণমূল অনেক কারণে এই রাজ্যে যেতে, তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে ফল্টি ভোটার লিস্ট। যে এই যে ভোটার লিস্টে যদি আপনি 10% জল প্রথমেই দিয়ে রাখতে পারেন, তারপর +10 দিয়ে শুরু হলো, হ্যাঁ, তারপর +10 দিয়ে শুরু হলো, তারপরে তো অন্য আরো অনেক প্রশ্ন আসছে, যেমন হচ্ছে যে ভোটের দিন আপনি কি হবে, ভোটের দিন লোকে লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেবেন বলে, এপিক কার্ড, সেই এপিক কার্ডের গল্প হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে 21শে জুলাই আন্দোলন করেছিলেন এক সময়। তাহলে এখন তো এপিক কার্ড সবার কাছে আছে, এপিক পকেটে নিয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে, তার হয়ে ভোট পড়ে যাচ্ছে, অন্যজন দিচ্ছে। এপিক পকেটে নিয়ে আছে, পঞ্চায়েত ভোটে নমিনেশন জমা দিতে যাচ্ছে না। এপিক পকেটে আছে, সে ভোটে জিতেছে, বাড়ি ফিরবে জয়ী সার্টিফিকেট হাতে নিয়ে, তার সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিচ্ছে সবার সামনে। আমি বলছি যদি এই হচ্ছে ভোটের নমুনা হয়, যে পুরো ভোট পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, লোকসভা, যে একটা সন্ত্রাসের আবহে যদি ভোট হয়, তাহলে আমি বলছি যে ওই 10% যেটা জল দেওয়া ভোট, বা আপনি বলেন ভোটার লিস্টের যে জল, সেটা তৃণমূলকে খানিকটা এগোতে তো সাহায্য করে। কিন্তু এটাই কি সব? ইতিহাসে শাসকরা এরকম জল এবং জাল ভোটের অ্যারেঞ্জমেন্ট করে তারা চিরস্থায়ী জায়গা করতে পারেনি, ইতিহাস পাল্টেছে, অন্যভাবেই পাল্টেছে। ফলে এ তৎসত্ত্বেও আমি বলছি যে নির্বাচন কমিশনের যে কাজ, সেই কাজ করা উচিত। জাল ভোট বলতে যা বোঝায়, জল ভোট বলতে যা বোঝায়, মৃত বলতে যা বোঝায় এখানে নেই, এই সমস্ত ছাঁকনি ব্যবহার করা উচিত। কিন্তু আমি বলছি এই ছাঁকনিটা ব্যবহার করা উচিত মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, নাগরিকদের যাতে হয়রানি কম হয়, অর্থাৎ যে জেনুইন ভোটার, তাকে সাহায্য করা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। তাকে হচ্ছে যে 50টা প্রশ্ন করে কর্নার করা, বিশেষত প্রান্তিক মানুষ যারা আছেন, গরিব মানুষ, তাদেরকে যদি বলেন যে বাবার জন্ম তারিখ সার্টিফিকেট, মায়ের সার্টিফিকেট আনতে শুরু করো, কটা লোক পারবে? আপনাকে একটা বাস্তবতার উপর দাঁড়িয়ে, ভারতবর্ষের যে বাস্তবতা, তার উপর দাঁড়িয়ে অনেক রকম আইডেন্টিফিকেশনের প্রসিডিওর গভর্নমেন্টই চালু করেছেন, সেগুলোর কোনগুলোকে ব্যবহার করবেন আপনি ভোটার হিসেবে তার মাপকাঠির জন্য, সেটা ইলেকশন কমিশনকে ঠিক করতে হবে। আমি বলবো যে নন পার্টিজান ওয়েতে, সেটা যদি পার্টিজান ওয়েতে ঠিক হয়, এবং সেটা হচ্ছে, বিপদ সেখানেই। ফলে সেখানে বলছি আবারও যে ইন্টেন্সিভ রিভিশন হলে আপত্তি নেই, কিন্তু রিভিশনের নাম করে যদি ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা করা হয়, সেই পলিটিক্সটার বিরোধী আমরা। বেশ বেশ, ওকে। না পার্থদা, এবার যে প্রশ্নটা করব, আপনি শুনলে একটু রেগে যাবেন। মুখ্যমন্ত্রী তো আপনাদের অনেক নাম দিচ্ছেন, কোন নামটা নেবেন আপনারা? জগাই, মাদাই নাকি গদাই, কোনটা নেবেন বলুন তো? দেখুন, মুখ্যমন্ত্রীর আবারও বলছি, গোলপোস্ট পাল্টানো হচ্ছে একটা অভ্যেস। মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিধানসভা নির্বাচনের আগে সাধারণভাবে কি প্রত্যাশিত, যে ইট শুড বি রেফারেন্ডাম কাইন্ড অফ থিং, যে আমি 5 বছর যা রাজত্ব করেছি বা 10 বছর করেছি, তার ভিত্তিতে আমি যা কাজ করেছি মানুষের কাছে নিয়ে যাব। মানুষ যদি মনে করেন তার সাথে থাকবেন, তাহলে তিনি পুনর্নির্বাচিত হবেন, যদি মনে হয় থাকবেন না, অন্য কেউ আসবেন। গণতন্ত্রতে এটাই প্র্যাকটিস। বেশ। কিন্তু মুশকিল হচ্ছে প্রত্যেকবার ভোট আসলে ভোটের মাপকাঠিগুলো এই রাজ্যে পাল্টে যাচ্ছে। এবারও সেই চেষ্টা শুরু হয়েছে, যে এই যে বাঙালি 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 যেটা দেখছেন, প্রশ্ন সেটা আপনাকে করতে, হ্যাঁ, হিন্দুত্ব একদিকে, বাঙালি একদিকে, তো বাঙালি মানুষ কি করবে, একদম একদম কি চায় যদি বলা যায়। আমি বলছি যে বেসিক জিনিস, হিন্দু মুসলমান খ্রিস্টান সব বাদ দিন, বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে বা পশ্চিমবঙ্গে থাকে, বঙ্গবাসী, বঙ্গবাসী কি চায়? বঙ্গবাসী প্রথম চাই হচ্ছে যে একটা আত্মসম্মান নিয়ে বাঁচতে, রিসেন্টলি কাজ চায়, বাচ্চাদের শিক্ষা চায়, একটা পরিকাঠামো চায়, রাস্তাঘাট থেকে নিকাশি থেকে শুরু করে হেলদি পরিবেশ চায়, সবচেয়ে বড় কথা। ফলে সেইটুকু যদি একটা রাজ্যের সরকার এনশিওর করতে না পারে, সেই সরকার যখন ভোটে যাবে বা ভোটের যখন তখন ময়দানে আসতে হবে, তখন তাকে মাপকাঠি গোলপোস্টগুলো পাল্টাতে হয়, প্যারামিটার্সগুলো পাল্টাতে হয়।
তখন তাকে এবার বলছি যে সব ধরনের ন্যারেশনসগুলো পাল্টাতে হয়, তখন তাকে জগায় মাদায় নিতায় এই সমস্ত কিছু নিয়ে আসতে হয়। কারণ ইট ইজ ট্রু যে রাজ্যে একটা সরকার যদি 5, 10, 15, 20 যাই চলুক না কেন, প্রতিষ্ঠান বিরোধিতা তো শুরু হবে সেই রাজ্য সরকারের বিরুদ্ধেই। ফলে তার বিরুদ্ধে যে দল বা দলেরা আছেন তারা লড়বেন। ফলে সেই লড়াই এখানেও চলছে। ফলে তাদেরকে জগায় মাদায় গদায় বলার কোনো কারণ নেই। উনিও এক সময় কখনো জগায় মাদায় গদায়ের দলেই ছিলেন যখন বামফ্রন্ট ছিল। উনি তো একা এমপি ছিলেন। হ্যাঁ, একা এমপি একটা সময় একা এমপি ছিলেন। আমি সেই কথাই বলছি যে এই অবস্থা থেকে এইটা রাজনীতিতে এই পরিবর্তন সর্বক্ষণ হয়। এটা চলমান একটা কি বলবো যে বিষয় রাজনীতিতে, যে আজ যে শূন্য আছে কালকের হচ্ছে যে আপনি দেখবেন তার সংখ্যা অনেক বড়। কিন্তু আপনারা মহাশূন্য হয়ে যাবে বলছে। হ্যাঁ, না এবার কিন্তু মহাশূন্যে এত ভয় এটা আমি কখনো দেখিনি। যে প্রতিটা সবাই হচ্ছে যে যারা মহাশূন্যে বিরাজ করে তাদেরকে অন্তত 5-7 মিনিট করে গালাগালি না দিলে কারোর হচ্ছে ভাত ঘুম হচ্ছে না। আচ্ছা, যারা হচ্ছে যে মহাশূন্যে বিলীন হয়ে গেছে তারা যখন রাজপথে আন্দোলন করতে চায় তাদের উপর পুলিশি অত্যাচার সবার আগে নেমে আসছে। যারা মহাশূন্যে বিলীন হয় তারা যখন অভয় আন্দোলনের নেতৃত্ব দিতে যান তখন হচ্ছে তাকে মেলাইন করার সব চেষ্টা করা হয়। যারা হচ্ছেন এই কি বলবো যে শূন্যে বিলীন হয়ে গেছেন, যে যখন তার ছাত্র পরিষদে তৃণমূলের ছাত্র পরিষদরা তারা হচ্ছে শিক্ষা ক্ষেত্রগুলোকে শ্মশানে পরিণত করছে। ওই কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে যে উদাহরণ আমরা দেখেছিলাম, সবার আগে আক্রান্ত হন তারা। যে শূন্যে হওয়া বামপন্থীরা, শিক্ষকরা যারা প্রতিবাদ করছেন মাঠে, যারা কাজ গেছে তাদের লড়াইয়ের পাশে থাকছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে হচ্ছে যে পুলিশ লাথি মারতে দ্বিধা বোধ করছে না। আমি বলছি শূন্যে যদি এত ভয় হয় তাহলে সংখ্যার ভয় কত বেশি হতে পারে। ফলে তারা এইটুকু আজকের বুঝতে পারছেন যে আসলে তারাও শূন্য হওয়ার পথে কোথাও চলছেন। ফলে শূন্যের ভয় তাদেরকে গ্রাস করছে, আর ভয় গ্রাস করে বলেই তারা অন্যকে ভয় দেখাতে চান। ফলে শাসকের আসলে এই ধর্ম আমরা চিরকাল দেখেছি। ফলে এখনও তার ইজ নো এক্সেপশন টু দ্যাট। যত ইলেকশন এগিয়ে আসবে আমি বলছি শাসকের এই ভয়ের মাত্রা হচ্ছে যে তত বাড়বে এবং তার বিভিন্ন ম্যানিফেস্টেশন ঘটতে থাকবে। ফলে এটা এ রাজ্যে ঘটছে। ফলে আমি তো আবারও বলছি যে এই রাজ্যের ভোট হোক, মানুষ মানে এ রাজ্যের বঙ্গবাসী বাঙালি যা চায় সেই চাওয়া পাওয়ার নিরিখে একটা ভোট হোক। আমি চাই সেই ভোটটা দেখতে। এখানে হিন্দু মুসলমানের ভোট, এখানে বাঙালি অবাঙালির ভোট, এখানে কি বলবো যে মতুয়া রাজবংশীর ভোট বাংলা দেখতে চাইছে। সাধারণ মানুষের ভোট আপনি বলছেন। তারা যেভাবে জীবনটাকে দেখতে চায়, জীবনটাকে পেতে চায়, 5টা সাধারণ মানুষ, এইটা ইম্পর্টেন্ট। ফলে সেই ভোটটা কেন হচ্ছে না, কেন করানো যাচ্ছে না, প্রত্যেকবার ভোটের ইস্যু কেন পাল্টে? এসআইআর হলে কি সেটা সম্ভব বলে মনে করেন আপনি? এসআইআর হ্যাজ গট নাথিং টু ডু উইথ দিস। কারণ আমি বলছি যে আবারও এসআইআর যেটা কমাতে পারে সেটা হচ্ছে যে কিছু জোলো ভোটের সংখ্যা কমাতে পারে। ওকে, কিন্তু ভোটের ইস্যু কি হবে? আমি বলছি পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে এটা হচ্ছে একটা বড় বিপদ। ভারতবর্ষের বিপদটা দেশের মানুষ দেখেওছেন। একটা পোলারাইজেশন পলিটিক্স বলতে যা হয়, সাম্প্রদায়িক মেরুকরণ, সেটা চলছে। আপনি এ রাজ্যে এটা ছিল না এক সময় পর্যন্ত। আনফর্চুনেটলি সেটা এ রাজ্যেও হচ্ছে যে এই যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা সেটা চলে এলো মানে এইভাবে এলো যে ধরুন অযোধ্যায় যদি একটা রাম মন্দির তৈরি করতে হয়, বিজেপি করেছে, তারা প্রচার করেছে, সেটাই সেই প্রচারে সুফলও পেয়েছে। সেটা দেখে বিজেপি যে মাঠে খেলতে অভ্যস্ত, এখন মাঠ পরিবর্তন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়েরও, তারাও হচ্ছে যে দীঘায় হচ্ছে যে মন্দির বানাতে হচ্ছে। একসময় বিজেপির রামনবমীর মিছিল দেখে যারা বলতেন এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, এখন সেই তৃণমূল কংগ্রেসের লিডাররাও হচ্ছে যে সব রামনবমীর মিছিলে সবাই দৌড়াচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। ফলে এই যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, এই কালচারটা রাজ্যে ছিল না। এর মধ্যে যেটা হারিয়ে যাচ্ছে, আমি আবারও বলছি যে এটা বামপন্থীদের ইস্যু কেবল নয়, এটা সাধারণ মানুষের ইস্যু। আবার বলছি, একটা ইলেকশনে একটা সরকার আসবে মানুষের জীবন যন্ত্রণার ভিত্তিতে। ফলে সেখানে দাঁড়িয়ে কাজ কোথায়? কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, আপনি যেদিকে দেখেন একটা করে বড় বড় এপিসোড তৈরি হতে পারে। যে স্বাস্থ্যের ক্ষেত্রে সরকার পোষিত স্বাস্থ্য, সরকার পোষিত শিক্ষা, সরকারি উদ্যোগ শিল্পের ক্ষেত্রে কোথায় এক্সিস্ট করছে? আপনি গত 15 বছরে বলুন, আপনি বিশেষত আরজি করের আন্দোলন আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলতে একটা সরকার যখন চলছে সেটা কতটা শক্তপোক্ত। 1 বছর হতে যাবে, 1 মাস, 1 মাস নেই, খুব কম দিন বাকি আছে। তাহলে বাঙালির হয়রানির গল্প আমরা রোজ শুনছি না? স্বাধীনতার পর যে আন্দোলন অভয়াকে ঘিরে হয়েছিল, অভয়ার হত্যাকে ঘিরে গোটা পৃথিবী নাড়া খেয়েছিল। শুধু আমাদের দেশ নয়, আমাদের রাজ্য নয়, আমাদের শহর নয়। আমি বলছি এরপরে দাঁড়িয়েও এত বড় নাড়া খাওয়া ঘটনায় স্বাধীনতার পর বাঙালির হয়রানি কমেছে? কমেনি এখনো। আমি বলছি একটা আরজি কর বন্ধ হয়েছে, কিন্তু আর একটা ল কলেজ তৈরি হয়, যেখানে আরেকটি ছাত্রীকে, সেখানে তৃণমূলের লিডার, সে হচ্ছে যে
প্রকাশ্যে ধর্ষণ করতে পারেন কলেজ ক্যাম্পাসের মধ্যে। ফলে আরজি কলেজে যে ঘটনাটা ঘটেছে সেখানে বোঝা গেছে যে সেখানে প্রশাসন, শিক্ষক, যারা তৃণমূলের ছত্রছায়ায় থাকেন, তারা কতটা করাপ্ট, কতটা নৃশংস। বেশ, তার কোনোটা অংশে কম যারা ছাত্র তারা কম নৃশংস। মুখে পাফ লাগিয়ে একটি মেয়েকে, একজন ছাত্রীকে, তাদের সহপাঠী সেই কলেজে, তাকে হচ্ছে যে দলবদ্ধভাবে ধর্ষণ করছে এবং মাথায় ছাতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। ফলে এই যে সরকার পোষিত স্বাস্থ্য বলুন, সরকার পোষিত শিক্ষা ব্যবস্থা বলুন, এটা যেভাবে করাপ্টেড হয়ে গেছে, এটা পশ্চিমবঙ্গে কখনো হয়নি। সরকারি ব্যবস্থা দুর্বল হতে পারে, সরকারি ব্যবস্থা এতটা ঘৃণ্য, এতটা করাপ্টেড, এবং গোটা ব্যবস্থাটা আসলে একটা দুর্নীতির পক্ষ নিয়ে চলছে, সেটা সাধারণ মানুষের জীবন যন্ত্রণাকে আরো বেশি বাড়িয়ে তুলেছে। কারণ সরকার পোষিত শিক্ষা এবং সরকার পোষিত স্বাস্থ্য, এই দুটোর ওপরই কোটি কোটি মানুষ, মধ্যবিত্ত প্রান্তিক মানুষ, তারা হচ্ছে হা করে তাকিয়ে থাকে। যাদের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার সুযোগ নেই, হাসপাতালে যাওয়ার সুযোগ নেই, বেসরকারি কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ নেই। আসলে এই সরকার এই ক্রাইমটাই করছে সবচেয়ে বেশি, যে সরকার পোষিত একটা ব্যবস্থার প্রতি যে ভরসা মানুষের, সেটাকে নষ্ট করে দিয়েছে। যে সরকারি ব্যবস্থা মানেই একটা অকেজো ব্যবস্থা, একটা করাপ্ট ব্যবস্থা, এই ধারণাটা এরা প্রমোট করলো 15 বছর। ভরসাটা আস্তে আস্তে মানুষের চলে যাচ্ছে এবং এটা একটা অপূরণীয় ক্ষতি একটা সরকারি একদম। এটা খুব বড় একটা কনসার্ন। পার্থরা, শেষের দিকে দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন যেটা করব, সমীক ভট্টাচার্য মহাজোটের কথা বলেছেন, এবং মহাজোট বলতে তৃণমূলকে যারা চান না, হ্যাঁ মমতা না মমতায় ভোট হবে। অন্যান্য অনুষ্ঠানেও আমরা আপনাদের সামনে বিশ্লেষণ তুলে ধরেছিলাম। আমার প্রশ্ন আপনাকে পার্থদা, যে এই মহাজোটে বামেদের কি রোল থাকবে প্রথম? দ্বিতীয়, এত কিছু দুর্নীতির অভিযোগ, এত কিছু ঘটে যাচ্ছে বাংলায়, মমতা ম্যাজিক কি এখনো অটুট? নাম মমতা, এই যে নামটা এখনো কি অটুট? 2026-এ কতটা প্রভাব পড়বে? দেখুন, আমরা আবারও বলছি যে দেয়ার ইজ নো পয়েন্ট টু ডিনাই যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের একটা মুখ, এবং সবচেয়ে বড় মুখ, যার আকর্ষণেই লোকে ভোট দিয়ে এসছে এতদিন। বেশ, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোনো জিনিসেরই একটা শেলফ লাইফ বলতে বস্তু হয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলেছে, সেটা যদি সফল হতো এতটাই, তাহলে হচ্ছে তাদের এই উৎকণ্ঠার ম্যানিফেস্টেশন আমরা দেখতে পেতাম না জায়গায় জায়গায়। এবং আমি বলছি, হরিণ লুট বলতে যা বোঝায়, গোটা রাজ্যে তারা যেভাবে চালিয়েছেন, এবং তারপরে দাঁড়িয়ে আপনি মমতা ব্যানার্জির মুখ বুথে বুথে যদি নিয়েও যান, মানুষের মন কিন্তু অন্য কথা বলবে। মানুষ তৈরি হচ্ছে এবার, মানুষ তৃণমূলকে সুযোগ দিয়েছে, মানুষ এমনকি বিজেপিকেও সুযোগ দিয়েছিল। আপনি যদি বলেন যে 19-এর লোকসভা ইলেকশনে 18টা সিট পেয়েছিল, স্প্লেন্ডিড পারফরম্যান্স, গোটা বিরোধী ভোটটা মানুষ তাদেরকে দিয়েছিল, যারা অনেকে বামপন্থীরা বিরোধীকে ভোট দিয়েছিল, বহু বামপন্থী সমর্থকও দিয়েছিল একদম। কিন্তু এবার দেখা গেল যে গত 5-6 বছরের মধ্যে দিয়ে আসলে সেই সমস্ত মানুষের আশাভঙ্গ হয়েছে, যারা মনে করতেন যে আসলে তৃণমূলকে টাইট দেওয়ার একটা অস্ত্র বিজেপি, তারা হচ্ছে আশাভঙ্গ হয়েছে। আবার আরেক দল ছিলেন যে যারা বিজেপির উগ্র সাম্প্রদায়িকতাবাদ, তাকে রক্ষার জন্য তৃণমূল খুব কার্যকরী পার্টি, এ রাজ্যে আর যাই হোক না কেন, তাদেরও সেই স্বপ্নভঙ্গ, মোহভঙ্গ হচ্ছে। কারণ আমি আপনাকে বলবো সমীক ভট্টাচার্যের উত্তরটাই, যে আসলে মানুষ চাইছে তৃণমূলকে হটাতে। ফলে তৃণমূল অথবা তৃণমূলকে রাখতে সাহায্য করছে এরকম দল বা তার কোনো সহযোগী শক্তি, তাকে আর মানুষ চাইছে না। তাহলে বিজেপির ভূমিকা এই রাজ্যে কি? তৃণমূলকে সরানোর না তৃণমূলকে রেখে দেওয়ার? যদি আপনি বলেন যে আরজি করের মুভমেন্ট, আপনি দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে কলকাতা পুলিশ যা বলেছে, সিবিআই ইনভেস্টিগেশনে তাই বেরোচ্ছে। অথচ মানুষ বিশ্বাস কেউ করে না যে আসলে অভয়ার মৃত্যুর জন্য ওই একমাত্র সিভিক ভলান্টিয়ার দায়ী ছিল। ফলে এই এত বড় একটা প্রাতিষ্ঠানিক অপরাধকে ঢাকার জন্য কলকাতা পুলিশ যা করে, সিবিআইও তার বাইরে কিছু করে না। এটা আপনি শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে 26,000, আপনি বাক কমিটির রিপোর্ট বলে দিল যে এসএসসির মতো একটা সংস্থা, নেতা মন্ত্রী শান্তি সবাই হচ্ছে যে এর মধ্যে অভিযুক্ত, সিবিআই বের করতে পারলো না। তার দ্বারা কি প্রমাণিত হচ্ছে? যে বা আপনি সারদা নারদা পুরনো কথা নাই তুললাম, এতগুলো ষড়যন্ত্র, এতগুলো দুর্নীতি এ রাজ্যে হয়েছে, একটাও পুলিশ বের করতে পারছে না দোষীদের, একটাও বের করতে পারছে না সিবিআই। তাহলে এই যে কেন্দ্রের তদন্তকারী সংস্থার এমন পারফরমেন্স, যে সেটা হচ্ছে রাজ্যের সরকারকে রেখে দেওয়ার পক্ষে যথেষ্ট, আপনি তাহলে বলবেন সহযোগী শক্তি না বিপরীত শক্তি? ফলে সমীক ভট্টাচার্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায়েরই সহযোগী শক্তি। ফলে এই যে বাইনারি তারা চালিয়ে যাচ্ছেন, মানুষ এবার চাইছে এই বাইনারির বিরুদ্ধে। কারণ মানুষ যারা তৃণমূলকে হটাতে চায়, তারা বিজেপিকে রাখার এই ভুলটা করবে না। কারণ বিজেপি যে সুযোগ গত এতগুলো ইলেকশনে পেয়েছিল, দে কুড হ্যাভ রিপ্লেসড, তারা অনেক চাপ তৈরি করতে পারত। কিন্তু এখানে দেখা গেছে যে আসলে বিজেপি এখানে তৃণমূলের কমপ্লিমেন্টারি রোল, বি টিমের রোল প্লে করছে। ফলে মানে আপনি ডিরেক্টলি বলছেন এখানে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং, হ্যাঁ, ফলে সেটিং আছে এবং তাদের জোট, তাই এই জোটের বিরুদ্ধে মানুষের একটা মহাজোট হবে। সেখানে বাম কংগ্রেস
তারা ডেফিনেটলি সেই মহাজোটকে নেতৃত্ব দেবেন। এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ মানুষ একটা সময় পর্যন্ত এদের উভয় পক্ষকে সুযোগ দিয়েছে। রাজ্যে তৃণমূল পরিবর্তনের পর 15 বছর সুযোগ পেয়েছে, দেশে সরকার পরিবর্তনের পর এ রাজ্যে বিজেপিকে একটা বড় দল হিসেবে মানুষ মনে করেছিল, কিন্তু বিজেপি ফেইল্ড। বিজেপির, আমি বলছি বিরোধী দলনেতা যতই হুঙ্কার ছাড়ুন না কেন, যে গণ আন্দোলন গড়ে তুলতে একটা এই ধরনের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তৃণমূলের বিজেপি ব্যর্থ হয়েছে। এবং কেন্দ্রীয় বিজেপি যেভাবে রক্ষা করে চলেছে আমাদের এই রাজ্যের তৃণমূল সরকারকে পরোক্ষভাবে, তাহলে এরা দুজনের সেটিং, এরা দুজনের হচ্ছে বি টিম এ টিম, যাই বলুন না কেন, এই এ বি টিমের বিরুদ্ধেই আসলে মানুষ সংঘবদ্ধ হচ্ছে যে রাজ্যের। এবং তারা এবার ইলেকশনে, কিন্তু আবার বলছি যে তাদের এই পোলারাইজেশনের রাজনীতির ফাঁক বলে এতদিন ধরে মানুষের জীবন যুদ্ধের যে ইস্যু হারিয়ে যাচ্ছিল, সেই ইস্যু আবার উঠবে এবং সেটাই কিন্তু নির্ণায়ক শক্তি হবে। কি প্রেডিকশন একদম সংক্ষেপে পার্থদা, 2026-এ আপনি যেভাবে মূল্যায়ন করলেন, বিশ্লেষণ করলেন, প্রচুর আপনি তথ্য দিলেন এবং আপনি বিশ্লেষণ করলেন, কি হতে যাচ্ছে, কি প্রেডিকশন যদি আপনার যেভাবে আপনি দেখছেন? দেখুন, আমি আপনাকে আবারও বলছি যে 26-এর নির্বাচনে একটা অপ্রত্যাশিত ফলাফল এই রাজ্যে অপেক্ষা করছে। অপ্রত্যাশিত ফলাফল অপেক্ষা করছে এবং আমি বলছি যে আবার বলছি যে মানুষ আসলে পরিত্রাণ পেতে চাইছে, মানুষ এই ব্যবস্থার একটা পরিবর্তন চাইছে, কিন্তু মানুষ এই পরিবর্তনটা চাইছে যে তুই বেড়াল না মুই বেড়াল, এই জিনিসটা আবার দেখতে চাইছে না, পদ্ম ফুল এবং ঘাস ফুল। ফলে বিকল্প, আমি বলছি আবার, যে বাম এবং গণতান্ত্রিক শক্তির, আমি বলছি বিকল্প উত্থান এ রাজ্যে হবে এবং যে রাজ্যে যে সরকারই তৈরি হোক না কেন, সেখানে বামপন্থীদের হচ্ছে যে একটা বড় ভূমিকা থাকবে সেই সরকার পরিচালনার ক্ষেত্রে। এইটুকু অন্ততপক্ষে আমি আন্দাজ করতে পারছি। পার্থদা, অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আপনাদের সময় দিয়েছেন। আপনারা দেখলেন আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস আপনাদের সামনে করে দিলেন এবং তিনি বলছেন তার বিশ্লেষণে কিন্তু বাম এবং কংগ্রেস জোট, অন্যদিকে তৃণমূল এবং বিজেপির পরিষ্কার সেটিং, যেটা মানুষ ঠিক করবেন, অবশ্যই আপনারা ঠিক করবেন, আপনারা শেষ কথা বলবেন, গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে। আজকের পর্ব দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের পর্ব চলতে থাকবে, আরও অনেক অতিথিরা আসবেন, তাদের বিশ্লেষণ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।